নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, রংপুরে একটি শিক্ষক পরিবারের 4 জনকে নৃশংসভাবে খুন, এটা এই মুহূর্তে বাংলাদেশের টক অফ দি কান্ট্রি হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ করে সংখ্যালঘু সমাজে এটা প্রচলিত এবং তারা ভীত সন্ত্রস্ত যে বাংলাদেশে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নাই। এবং আমরা দেখেছি যে তড়িঘড়ি করে 12 ঘন্টার মধ্যে পুলিশ একদম এটার সব কিছু বিশ্লেষণ করে আসামিদেরকে ধরে মোটিভ বের করে মানে সব কিছু বলে দিয়েছে A to Z, মানে পয়েন্ট বাই পয়েন্ট কীভাবে কি হয়েছে। সচরাচর এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড অন্তত বছর 6 মাস সময় লাগে তদন্ত করতে, কিন্তু বাংলাদেশের তড়িৎকর্মা পুলিশ 12 ঘন্টার মধ্যেই সব হিসাব মিলিয়ে দিল এবং সেই হিসাব নিয়েই এখন গরমিল দেখা দিচ্ছে। অন্তত সংখ্যালঘুদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এটা কি আবার জজমিয়া নাটক সাজানো হলো না। তো যাই হোক, আসি এই ঘটনাটি নিয়ে, তারপরে আমরা এটার চুলচেরা বিশ্লেষণ করব। তো রংপুরে যেই পরিবারটি হত্যা করা হয়েছে, পরিবারের প্রধান গণপতি চক্রবর্তী, তিনি সেখানকার রংপুর শহরের একটা স্কুলের অবসরপ্রাপ্ত একজন শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী। এবং এই আগামী চক্রবর্তী স্নাতকোত্তর শেষ করেছে এবং তার বিয়ের কথাও পাকা হয়েছে। তার বিয়ে ঠিক ছিল, বিয়েটা মানে খুব তাড়াতাড়ি হবার কথা ছিল। এবং 5ম শ্রেণীতে পড়ুয়া ছেলে আয়ুষ চক্রবর্তী, এবং এই পরিবারটি নাই হয়ে গেছে। তো পুলিশ এই হত্যাকাণ্ডের প্রথমে ধারণা করেছিল যে এটা একটা ডাকাতি হবে, কিন্তু গতকাল রোববার সংবাদ সম্মেলন করে পুলিশ জানায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যা করা হয় তাদের। পুলিশের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওই সব শিক্ষকের স্বজনেরা এবং যাদেরকে গ্রেপ্তার করেছে সেই পরিবারও। গত শনিবার রাতে রংপুর নগরের কামাল কাসনা এলাকার একটি 3তলা বাড়ি থেকে 4টি লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা লাশটি রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, বয়স 65, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, বয়স 50, মেয়ে আগামী চক্রবর্তী, বয়স 25 এবং ছেলে আয়ুষ চক্রবর্তী, বয়স 13। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল ভোরে 2 জনকে আটক করার কথা জানায় পুলিশ। তাদের নাম সিদ্ধার্থ দাস, 19 বছর বয়স, এবং মুগ্ধ দাস, 23 বছর বয়স। তো তাদের বাড়ি গণপতি চক্রবর্তীর বাড়ির কাছে। এরপর গতকাল বেলা 1:30টার দিকে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ড নিয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়। রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ সংবাদ সম্মেলনে জানান, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ঘরে জিনিসপত্র ছড়িয়ে রেখে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করেন। হত্যার কারণ নিয়ে পুলিশের ভাষ্য যে গত বৃহস্পতিবার রাতে পাশের একটি ভবন দিয়ে গণপতির নির্মাণাধীন 3তলা বাড়ির ছাদে উঠে মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে তারা ইয়াবা সেবন করছিলেন। দেখতে পেয়ে গণপতি বাধা দিলে তাকে হত্যা করা হয়। গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী ছাদে ওঠার চেষ্টা করলে হত্যা করা হয় তাদেরও। এরপর ঘরে ঘুমিয়ে থাকা আয়ুষকেও শ্বাসরোধে হত্যা করা হয়। গণপতির পরিবারের সঙ্গে মুগ্ধ ও সিদ্ধার্থের
আগে থেকেই পরিচয় ছিল উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, পরিচয় ফাঁস হয়ে যাওয়ার শঙ্কায় দুজন মিলে একে একে পরিবারটির 4 সদস্যকেই হত্যা করেন। মোহাম্মদ আব্দুল মাবুদ সংবাদ সম্মেলনে আরও জানান, হত্যার পরও ওই বাড়িতেই অবস্থান করেন মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে তারা স্নান করেন, ফ্রিজ থেকে খেজুর ও শসা বের করে খান এবং আবার ইয়াবা সেবন করেন। পরদিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে যান আর যাওয়ার আগে আলমারির ড্রয়ার খুলে কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে দেন। গণপতি চক্রবর্তীর ঘরে ইয়াবা সেবন করার সরঞ্জাম পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পাশাপাশি একটি সোনার চুড়ি আগুনে পরীক্ষা করার চেষ্টার আলামতও পাওয়া যায়। পুলিশ বলছে, এসব আলামতের সূত্র ধরে মুগ্ধ ও সিদ্ধার্থকে শনাক্ত করে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, মুগ্ধ দাস নগরের সিটি বাজারে একটি মাছের দোকানে কাজ করেন। সিদ্ধার্থ দাস নগরের একটি গয়নার দোকানে প্রায় 8 বছর কারিগর হিসাবে কাজ করছেন। তো এই হত্যার কারণ সম্পর্কে পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে গণপতি চক্রবর্তীর পরিবার। প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী গতকাল সন্ধ্যায় বলেন, কিছুই বুঝতে পারছি না, পুলিশ যে কি করছে কি হচ্ছে। পুলিশ বলছে ইয়াবাখোর দুজন নাকি এক এক করে 4 জনকে মারছে। তো দর্শক, আমরা আসি পুলিশের কিছু বক্তব্য নিয়ে। পুলিশ কি বলেছে সেই বক্তব্যগুলি শুনি। আচ্ছা, তার আগে আমরা একটু দেখিয়ে নেই আপনাদেরকে ওই ইসের তাদের যেই মেয়ে এই যে যার বিয়ে হওয়ার কথা ছিল, তো সেই মেয়েটি হলো আগামী চক্রবর্তী। আগামী চক্রবর্তীর বিয়ে ঠিক হয়েছিল। তার হবু স্বামী অদিত কর নিজের ফেসবুক হ্যান্ডেলে আগামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল। এটা বুধবারের ছবি। খুব করে বলল সেদিন, আমরা তো কখনো কাপল পিক তুলি নাই, চলো আজকে তুলি। চিন্তা করো না আগামী, আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকবো। তো এই যে এই পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা তারা তুলেছে। তো আসি আমরা পুলিশের ভাষ্য, পুলিশ কি বলছে। এই হত্যাকাণ্ডের পরে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ, আমাদের সিআইডি টিম, এখানে সুমিত আছেন, আমাদের ডিবির নরেশ, আমাদের এডিশনাল কমিশনার নরেশ আছেন, আমাদের সনাতন ডিবির টিম সহ আমাদের পুলিশের সকল সংস্থা, গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, সমাজকর্মী সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি। পুলিশ তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে গণপতি চক্রবর্তী স্যার ছিলেন একটা সম্মানিত লোক। ওনার ফ্যামিলি ছিল, কারোর সাথে কোনো কলহ বিবাদ কিছু ছিল না। পার্শ্ববর্তী যে বাসাটা উনি এখানে বাড়ি করেছেন, পার্শ্ববর্তী বাসার উপর দিয়ে 2 জন খুনি, তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা 2 জন সম্পর্কে মামাতো ভাই, ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই 2 জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে ওনাকে সেখানে হত্যা করেন। তো দর্শক, যেহেতু কেঁদে বলছে, সম্ভবত ঠিকই নাকি,
কেঁদে কেঁদে যেহেতু বলছে, এটা সম্ভবত ঘটনাটা ঠিকই, কারণ মানে এটা তো একটা বাংলাদেশের পুলিশ, তো বুঝেন তো, এই পুলিশ তো এত কেঁদে কেঁদে বলে না, সুতরাং মাস্ট বি ট্রু। তো যাই হোক, তো এইখানে অনেকগুলি প্রশ্ন তৈরি হয়ে গেছে যে পুলিশ যেটা বলছে এটা অনেকেই বিশ্বাস করতে পারতেছে না, আমরাও বিশ্বাস করতে পারতেছি না যে এত এরকম একটা মেটিকুলাসলি প্ল্যান্ড ডিজাইন একটা মার্ডার, একটা না 4-4টি মার্ডার হয়ে গেছে, এবং সেটা 12 ঘন্টার মধ্যেই পুলিশ আসামি সহ সবাইকে ধরে টরে মোটিভ টুটিভ, খুনের মোটিভ টুটিভ বের করে সব তারা মানে দিয়ে দিয়েছে। দুইটা লোক কি এইভাবে 4জন লোককে মারতে পারে? তদন্তটা আরেকটু ভালো হোক, তারপরে যদি ওনারা বলে যে না এটাই শেষ। কোনো কিছু একটা হাইড করা হচ্ছে, আমাদের কাছ থেকে কোনো কিছু একটা লুকিয়ে যাওয়া হচ্ছে, আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। কেউই চিল্লাইতে পারতো না ওই সময়, অবশ্যই চিল্লানি করলে আশেপাশে পাড়া প্রতিবেশীরা অবশ্যই না, আমার বাচ্চাটার তো কোনোদিন এইরকম পথেই ছিল না, সে তো নেশাগ্রস্তও ছিল না। আমার ছেলে খুবই ভালো, আমার ছেলে এগুলা বদনেশার মধ্যেও নাই, মানে কাকু মারামারি ডাঙাডাঙি খুন চাবাড়াপিড়ি এগুলা কিচ্ছু নাই। প্রকৃত ঘটনাটা মানে জিনিসটা আড়াল করতে চাচ্ছে নাকি, সেটাই প্রশ্ন আর কি আমাদের। দুজন লোকই যে খুন করেছে এটা আমার বোধগম্য হয় না। আচ্ছা, শ্বাসরোধ করা কি এতই সহজ? কেউ দস্তাদস্তি করে নাই, কেউ চিল্লাফাল্লা করে নাই, একজন মারার পরে দ্বিতীয়জন, তৃতীয়জন, চতুর্থজন, কেউ না। ইয়াবা খাইতে আইসা মানুষ মাইরা পালাইতেইব, এইরকম কি ঘটনা কখনো আপনারা দেখছেন? কখনো হয়? ছাদে ধরা পড়ছে, তাতে কি হয়েছে? মানুষ বিড়ি, সিগারেট, ড্রাগ, কত কিছুই, মানুষ কত ক্রাইম টাইম করে, মানে এটা তো ইয়াবা খাইছে, তাতে হয়তো বাড়িতে গিয়ে পরিবারে জানাইবো বা গালিগালাজ করবে, কিন্তু তার জন্য একজন মানুষকে তারা খুন করে ফেলে। আর এই যে ছাদে যে গেল, 3তলা ছাদে তারা নামছে এক জায়গা থেকে, এখন এই ছাদের থেকে বের হওয়ার, তারা ছাদে যে তারা নামলো, তারা কি বের হওয়ার চিন্তা করে নাই? যে ছাদের থেকে তো উপরে তো আপনি উঠতে পারবেন না, এক ছাদের থেকে আপনি অন্যের ছাদের নিচেও নামতে পারবেন, কিন্তু উপরে উঠতে পারবেন না। তো তাদের বাড়ির এই যে 3তলার নির্মাণাধীন ভবনটা, এটা থেকে আপনি বের হবেন কি করে? সেই চিন্তা ভাবনা কি তারা করেছে? তারা তো নিশ্চয়ই চিন্তা করে নাই যে আমরা ঘরে ঢুকবো, ঘরে ঢুকে তারপরে এদেরকে মেরে ফেলবো, তারপরে বের হবো। তারপরে দেখেন এই দুইটা মানুষ একজন করে 4জন মানুষকে খুন করে, একজনকে ছাদে, 2জনকে সিঁড়িতে, একজনকে বেডরুমে। মানে এটা কি বিশ্বাসযোগ্য? মানে তাও তাদের হাতে কোনো অস্ত্রপাতি ছিল না, তারা শুধু শ্বাসরোধ করে গামছা পেঁচায় তারা মেরা ফেলাইছে। তো একজন 65 বছর বয়স, তিনি খুবই, গণপতি চক্রবর্তী খুব বয়স্ক না, ঠিক আছে? মহিলার বয়স 50 বছর, তার যেই দেহ, সুঠাম দেহ, এবং মেয়েটির বয়স 25 বছর, আগামীর বয়স। তো তারা এই 3জন মানুষ, মানে এই 2জন ছেলের সাথে কুলিয়ে উঠতে পারে নাই, এটা কি গ্রহণযোগ্য? তারপরে যদি ইয়াবা খাইতে আসবে, মানে তারা কিন্তু বলছে যে এই বাড়ির ইলেকট্রিক লাইন কিন্তু কেটে দেওয়া হয়েছিল, মানে বাসার ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছিল। কেউ কি ইয়াবা খাইতে আসা ইলেকট্রিসিটি লাইন কাইটে দিয়া মানে ছাদে ওঠে? আপনারা একটা ভাবছেন কেউ যে ইলেকট্রিসিটি লাইন যখন কেটে দেয় তখনই তো তারা টের পেয়ে যাওয়ার কথা যে ঘরের কারেন্ট নাই, তাই না? ঘরে কোনো না কিছু একটা লাইট, একটা এই সেই কিছু না কিছু একটা ফ্যান। বাংলাদেশে এখন গরম, উত্তরবঙ্গে রংপুরে তো আরও বেশি গরম। তো সেই গরমের মধ্যে এসি থাকতে পারে বা ফ্যান চলতে পারে, কিছু না কিছু তো চলছে। তো সেই জায়গায় যদি তারা রাতের বেলায় ওই ঘরে গিয়ে মানে ইলেকট্রিসিটি কেটে দেয়, তাহলে তারা তো সবাই সজাগ হয়ে যাওয়ার কথা, সবাই জানার কথা, বোঝার কথা যে ইলেকট্রিসিটি গেল গা কেমনে। আর আরেকটা জিনিস হলো, ইলেকট্রিসিটি কেটে ইয়াবা খাইতে গেছে, ইলেকট্রিসিটি তো নিচে কোথাও, তাই না? তো তারা তো ছাদের থেকে লাফ দিয়া ছাদে নামছে, তাদের 3তলার ছাদে। তাহলে ইলেকট্রিসিটিটা কাটলো কখন? এই জিনিসগুলি আসে। তারপরে
আশেপাশের লোকজন বলছে যে এই ছেলেরা মানে এই দেখেন এই দুইটা ছেলেই কিন্তু কাজ করে। ইয়াবাখোর যারা আছে সচরাচর তারা কি এই মানে এই যে এইরকম একজন 8 বছর ধরে কাজ করে তারা কি চাকরি বাকরি রাখতে পারে ঠিক মতো? তো তারা দুইজনেই কিন্তু চাকরি করতো, কাজ করতো কোথাও না কোথাও, এবং একই সাথে আবার পরিবারের লোকজন কিন্তু বলছে যে আমরা তো তাকে এই মানে তারা খারাপ ছেলে না, এলাকার লোকজনও বলছে তারা ভালো ছেলে। এবং পুলিশ যখন সিদ্ধার্থের বাড়িতে যায় তখন তারা খুলে দিয়েছে। তারা যদি মনে করতো যে না তাকে ধরতে আসবে, বা পরিবার কি একবারও টের পায় নাই যে তারা মানে একটা খুন, এরকম খুন, চাঞ্চল্যকর খুন হয়ে গেছে, আর বাসায় এই ছেলেরা দিব্যি বসে আছে এবং তাদেরকে ধরলো, এইটা হিসাবে মিলে না। অন্তত পরিবারের লোকেরা জানতো, প্রতিবেশীরা বলতো তাদের সম্পর্কে খারাপ, এবং এই যারা নিহত হয়েছে তাদের পরিবারও কিন্তু বলতেছে যে এটা এই পুলিশ কি বলতেছে, কিভাবে বলতেছে আমরা বুঝতে পারতেছি না। একইভাবে পুলিশ বলেছে যে এরা নাকি আবার স্নান করেছে তাদের বাথরুমে। তাদের স্নান করার প্রয়োজনটা কি, মানে ফর হোয়াট রিজন? তারা তো ওই কোপায়া টোপায়া কাউকে মারে নাই যে তাদের শরীর টরীরে রক্ত হয়ে রয়েছে, তারা শ্বাসরোধ করে মারছে সেটা বলতেছে। তাহলে স্নান করার প্রয়োজনটা কি? তারপরে তারা নাকি আবার ওইখানে বৈশা ইয়াবা সেবন করছে। মানে দাগি খুনি না হলে, মার্ডারাস পিপল না হলে আগে থেকেই 2-4টা 8-10টা খুন করে এই আত্মা শক্ত না করলে এই মরা মানুষ রেখে ঘরের ভিতরে তারা থাকতে পারে, এইটাও তো গ্রহণযোগ্য না, এটাও তো বিশ্বাসযোগ্য না। এই পোলাপান তো যদি অ্যাক্সিডেন্টালি মেরেও ফেলে তাহলে তো এগুলি পলানের পথ খোঁজার কথা, এগুলির মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। কিন্তু তারপরে তারা তো পলাই নাই, তারা বাড়িতেই ছিল, দুইজনই দুই জনের বাড়িতে ছিল, পরিবারের কোনো হেলদোল ছিল না এইসব ব্যাপারে, তারা জানে না কি ঘটেছে। সো এই সমস্ত জিনিসগুলি নিয়ে আমরা কিন্তু অনেক প্রশ্ন করতে পারি যে এটা কি আবার সেই জজ মিয়া নাটক? 12 ঘন্টায় একটা এমন হইতে পারে যে এই পোলাপানরা এমন চেঙ্গানি দিছে যে একটা নাটক স্ক্রিপ্ট দিয়ে এগুলো শিখায় লইয়া মানে পুরা মিলাই দিছে, হিসাব মিলাই দিছে, 2 2 4, বুঝছেন? এই 2 জনে 4 জনের মারছে, কেমনি মারছে, কি করছে সব হিসাব মিলাই দিছে। কিন্তু হিসাবের পরেও তো হিসাব থাকে, সেই হিসাবগুলি তো মিলতেছে না যে কেন তারা এই জিনিসপত্রই ছিটিয়ে ফেলবে। মানে ডাকাতি হয়েছে এটা দেখানোর জন্য। ডাকাতি হইতে গেলে তো আপনার দরজা জানালা ভাঙ্গা থাকতে হয়, সেই দরজা জানালা কি ভাঙ্গার দেখাইছে? মানে ওগুলিও তো হিসাব মিলতে হবে। তো যাই হোক, মানে যদি এরা এতই পাকা কাজ হয়ে থাকে যে এইভাবে খুন করছে, মেটিকুলাসলি প্ল্যান করে খুন করছে, তাহলে তাদের অনেক কিছুই মেটিকুলাস হইতো, অন্তত তাদেরকে বাড়িতে পাওয়া যাইতো না নির্দ্বিধায়। তারা নাকি আবার খেজুরও খাইছে, ঘরে বৈশা শরবত খাইছে, ইয়াবাও খাইছে, ইয়াবার সরঞ্জাম পাওয়া গেছে, আবার চুরির এটা গলায় দেখছে এটা স্বর্ণের কিনা, কিন্তু চুরি আবার রাইখা গেছে, চুরি তো নিয়ে যায় নাই সে। সো মানে কোনো জিনিসপত্র নিয়ে গেছে মানে এইরকম কোনো তথ্য পুলিশ কিন্তু দেয়নি। সো সব মিলিয়ে এটা আবার সেই জর্জ মিয়া নাটকের নতুন মঞ্চায়ন মনে হচ্ছে, কারণ এখন সরকারের উপর একটা চাপ থাকবে স্বাভাবিকভাবে যে হিন্দুরা বাংলাদেশে নিরাপদ না, এই যে এইভাবে একের পর এক নানান অঘটন ঘটে চলছে। তো এইটা অন্তত এই সরকার এই জায়গা থেকে হয়তো মানে দেখানোর জন্য যে আমরা কি তড়িৎকর্মা, দেখো 12 ঘন্টার মধ্যে যেই ধরনের এরকম কমপ্লেক্স ক্রাইমগুলি, মানে যেখানে 6 মাস 1 বছর 2 বছর লাগে সমাধান করতে, আমরা 12 ঘন্টার মধ্যে একদম সব কিছু ঠিক করে দিছি। মানে 2 2 4 হিসাব মিলে গেছে। তো দর্শক দেখেন, আপনারা চিন্তা করে দেখেন এই হিসাব মিলে কিনা। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।